আসসালামু আলাইকুম বন্ধুরা। ১৭ই সেপ্টেম্বর ২০২৪। ঘড়িতে তখন বিকাল ৩টা বেজে ৩০ মিনিট। লেবাননের পূর্ব দিকের ছোট্ট একটি গ্রাম। ৯ বছরের ছোট্ট মেয়ে ফাতিমা আব্দুল্লাহ সবেমাত্র স্কুল থেকে ফিরেছে। ক্লাস 4-এ তার আজ প্রথম দিন ছিল। খুব খুশি সে। ফাতেমার শখ ছিল ইংরেজি শেখা। বড় হয়ে সে গড়গড় করে ইংরেজিতে কথা বলবে, এটাই ছিল তার স্বপ্ন। স্কুল থেকে ফিরে ফাতেমা রান্নাঘরে ঢুকলো। টেবিলের উপর তার বাবার একটি ছোট্ট ডিভাইস সে দেখতে পেল। ডিভাইসটি ছিল একটি পেজার। হঠাৎ ডিভাইসটা বিপ বিপ শব্দ করতে শুরু করলো। ফাতেমা ভাবলো তার বাবার কোনো মেসেজ এসেছে। তার বাবা লেবাননের শক্তিশালী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর একজন সদস্য ছিল। সে দৌড়ে গিয়ে ডিভাইসটি হাতে নিল বাবাকে দেওয়ার জন্য, কিন্তু সে তার বাবার কাছে পৌঁছাতে পারেনি। তার আগেই এই ছোট্ট হাতের মধ্যেই ডিভাইসটি বিস্ফোরিত হলো। রান্নাঘরের দেয়াল রক্তে ভেসে গেল। মুহূর্তের মধ্যে ফাতেমার স্বপ্ন, তার হাসি, সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো শুধু ফাতেমা না, ঠিক একই সময়ে একই সেকেন্ডে গোটা লেবানন জুড়ে হাজার হাজার মানুষের পকেটে, হাতে এবং কোমরে থাকা পেজারগুলো একসাথে বিস্ফোরিত হলো। কারো হাত উড়ে গেল, কারো চোখ নষ্ট হলো, কারো পেট ছিঁড়ে গেল। হাসপাতালগুলো মুহূর্তের মধ্যে আহত মানুষের চিৎকারে ভারী হয়ে উঠল। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সের একটি অত্যন্ত গোপনীয় এবং এলিট সাইবার ওয়ারফেয়ারের ইউনিট 820 মিলে এই অপারেশনটি পরিচালনা করেছিল। আজকের ভিডিওতে ২০২৪ সালে লেবাননে ঘটে যাওয়া দুর্ধর্ষ পেজার বম্বিংয়ের ঘটনাসহ বিভিন্ন সময় ইসরায়েল দ্বারা ভার্চুয়ালি পরিচালিত হত্যাকাণ্ড এবং বিভিন্ন অপারেশন সম্পর্কে জানবো কিভাবে হাজার মাইল দূরে বসে আপনার পকেটের মোবাইল বা ডিভাইসের মাধ্যমে আপনাকে হত্যা করা সম্ভব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আসি পেজার কি। পেজার বা বিপার হলো একটি ছোট্ট তারবিহীন ইলেকট্রিক যোগাযোগ যন্ত্র। এটা একটা ওয়ান ওয়ে কমিউনিকেশন যন্ত্র, যেটার মাধ্যমে শুধু ছোট্ট টেক্সট মেসেজ গ্রহণ করার জন্য ব্যবহৃত হয়। কোনো মেসেজ পাঠানো যায় না। ৯০-এর দশকে মোবাইল ফোন সবার হাতে পৌঁছানোর আগে একটি অন্যতম যোগাযোগের মাধ্যম ছিল এটি। সহজ কথায় একটি এসএমএস রিসিভ করার জন্য একটি পুরনো আমলের যন্ত্রই হলো পেজার। এটি রেডিও ফ্রিকোয়েন্সি ব্যবহার করে কাজ করে। কেউ যখন পেজারে কোনো বার্তা পাঠায় তখন যন্ত্রটি বিপ করে শব্দ করে বা ভাইব্রেট করে এবং ছোট্ট স্ক্রিনে বার্তাটি দেখা যায়। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, লেবাননে হিজবুল্লাহর সদস্যরা ২০২৪ সালে এসে স্মার্টফোন ছেড়ে এই ১৯৯০ সালের পুরনো পেজার কেন ব্যবহার করছিল? ঘটনা শুরু হয় ২০২৪-এর ফেব্রুয়ারিতে। হিজবুল্লাহর লিডার হাসান নাসরুল্লাহ তার দলের সবাইকে একটি কড়া নির্দেশ দেন, স্মার্টফোন ব্যবহার বন্ধ করো। তিনি জানতেন ইসরায়েল স্মার্টফোনের নেটওয়ার্ক হ্যাক করে তাদের লোকেশন ট্র্যাক করছে। তাই তারা স্মার্টফোন ফেলে দিয়ে ওল্ড স্কুল মেথডে ফিরে গেল। তারা পেজার ব্যবহারের সিদ্ধান্ত নিল। তারা তাদের পূর্ব পরিচিত কোম্পানি থেকে প্রায় ৫,০০০ গোল্ড অ্যাপোলো পেজার অর্ডার করেছিল। এই পেজারগুলোতে কোনো ইন্টারনেট নেই, জিপিএস নেই, কোনো অ্যাপস নেই, শুধু ছোট্ট একটা টেক্সট মেসেজ দেখা যায়। হিজবুল্লাহ ভেবেছিল এবার তারা নিরাপদ, কিন্তু তারা জানতো না তারা আসলে মৃত্যুর ফাঁদে পা দিচ্ছে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এই পেজারগুলো হ্যাক করেনি। তারা যা করেছিল তা ছিল কল্পনারও বাইরে। তদন্তে বেরিয়ে আসে মোসাদ নিজেই একটি ভুয়া কোম্পানি খুলে বসেছিল। হিজবুল্লাহ ভেবেছিল তারা তাইওয়ানের কোম্পানি থেকে পেজার কিনছে, কিন্তু আসলে তারা কিনছিল ইসরায়েলের তৈরি বোমা। ইসরায়েলি ইঞ্জিনিয়াররা খুব নিখুঁতভাবে পেজারের বাটনগুলোর মধ্যে প্রায় ৬ গ্রাম পিইটিএন বিস্ফোরক লুকিয়ে রেখেছিল। পিইটিএন হলো মিলিটারিদের ব্যবহার করা এক ধরনের প্লাস্টিক এক্সপ্লোসিভ। এটা এতটাই শক্তিশালী যে মাত্র কয়েক গ্রামেই যথেষ্ট একজন মানুষকে মেরে ফেলার জন্য। ফেব্রুয়ারি মাসে যখন হিজবুল্লাহ এই পেজারগুলো এয়ারপোর্টের এক্সরে মেশিনে চেক করছিল, তখন বিস্ফোরক ধরা পড়েনি। সবকিছুই নর্মাল মনে হয়েছিল। তাহলে ব্লাস্ট হলো কিভাবে? হিজবুল্লাহ লিডাররা তাদের সদস্যদের আরবি ভাষায় এনক্রিপ্টেড মেসেজ পাঠাতেন। ১৭ সেপ্টেম্বর বিকেল ৩টা ৩০ মিনিটে ইসরায়েলি ইন্টেলিজেন্স হিজবুল্লাহর সদস্যদের পেজারগুলোতে ঠিক তেমনই একটি মেসেজ পাঠালো। মেসেজটা আসার সাথে সাথে এই পেজারগুলো ভাইব্রেট করা শুরু করলো। সবাই পকেট থেকে পেজার বের করে চোখের সামনে ধরলো মেসেজটা পড়ার জন্য। কিন্তু এই মেসেজটা কোনো খবর ছিল না। ওটা ছিল একটি কিল সুইচ বা ট্রিগার। মেসেজটি আসার সাথে সাথেই পেজারের মেমোরি ফুল হয়ে যায়, ব্যাটারি গরম হতে শুরু করে এবং সেই তাপে ভেতরে থাকা ৬ গ্রাম বিস্ফোরক একসাথে ফুটে ওঠে। মুহূর্তের মধ্যে ১২ জন মারা যায়, প্রায় ৩,০০০ মানুষ আহত হয়। পরের দিন একইভাবে ওয়াকিটকি ব্লাস্ট করা হয়, যাতে আরও ৩০ জন মারা যায়। ফাতিমা আব্দুল্লাহর মতো নিরপরাধ শিশুরাও এই অদৃশ্য যুদ্ধের শিকার হয়। আপনারা হয়তো ভাবছেন, রিমোট কন্ট্রোল মানুষ মারার এই টেকনোলজি কি নতুন? একদমই না। ইসরায়েল এটা গত ৩০ বছর ধরে প্র্যাকটিস করে আসছে। আসুন ফিরে যাই ১৯৯৬ সালে।
তখন স্মার্টফোন তো দূরের কথা, মোবাইল ফোনই ছিল বিলাসিতা। সেই সময় হামাসের একজন চিফ বোম মেকার ছিলেন, যার নাম ছিল ইয়াহিয়া আইয়াশ। তাকে বলা হতো দ্য ইঞ্জিনিয়ার। তিনি এতটাই জিনিয়াস ছিলেন যে সাধারণ ডিটারজেন্ট আর নেল পলিশ রিমুভার দিয়েও বোমা বানাতে পারতেন। ইসরায়েল তাকে হন্য হয়ে খুঁজছিল, কিন্তু তাকে ধরা যাচ্ছিল না। শেষে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা সিনব্যাড এক অদ্ভুত ছক কষল। তারা আইএসের এক পরিচিত লোকের মাধ্যমে তাকে একটি গিফট পাঠালো। গিফটটা ছিল একটা মটোরোলা আলফা সেলফোন। কিন্তু এটা কোনো সাধারণ ফোন ছিল না। ফোনের ব্যাটারির ভিতর লুকিয়ে রাখা ছিল 50 গ্রাম RDX বিস্ফোরক। 1996 সালের 5ই জানুয়ারি আইয়াসের বাবা এই ফোনে কল করলেন। আইয়াস ফোনটা কানে ধরলেন। হাজার মাইল দূরে বসে ইসরায়েলি এজেন্টরা সেই কথাগুলো শুনছিল। তারা ভয়েস রিকগনিশন টেকনোলজি দিয়ে নিশ্চিত হলো যে উপাস থেকে কথা বলা লোকটিই তাদের টার্গেট, ইয়াহিয়া আইয়াস। কনফার্ম হওয়ার সাথে সাথে তারা একটি বোতাম চাপলো। মুহূর্তের মধ্যে আইয়াসের কানের কাছে ফোনটা বিস্ফোরিত হলো। বিস্ফোরণটা এতই নিখুঁত ছিল যে আইয়াসের মুখের ডান পাশ পুরো উড়ে গিয়েছিল, কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটির গায়ে একটা আঁচড়ও পর্যন্ত লাগেনি। ভাবুন তো একবার, 1996 সালে যখন আমরা ফোনের এন্টিনাই ঠিকমতো সেট করতে পারতাম না, তখন তারা ফোন দিয়ে রিমোটলি মানুষ মারছিল। প্রায় একই রকম পদ্ধতি ব্যবহার করে ইসরায়েল অনেক ইরানিয়ান নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরকেও হত্যা করেছিল। 2020 সালের 27 নভেম্বর ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামের জনক শীর্ষ বিজ্ঞানী ডক্টর মোহসেন ফাখরিজাদে তার স্ত্রীকে নিয়ে ছুটিতে যাচ্ছিলেন। ইসরায়েল তাকে 15 বছর ধরে ট্র্যাক করছিল, কিন্তু এইবার তারা কোনো হিটম্যান বা শুটার পাঠালো না। তারা পাঠালো একটা স্যাটেলাইট কন্ট্রোল রোবট গান। রাস্তার পাশে থামিয়ে রাখা একটি সাধারণ নীল রঙের পিকআপ ভ্যানের পেছনে লুকিয়ে রাখা ছিল একটি বিশেষ মেশিন গান। এটি স্যাটেলাইটের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হচ্ছিল হাজার মাইল দূর থেকে। ফাখরিজাদের গাড়ি যখন একটি স্পিড ব্রেকারে স্লো করলো, তখন ওই রোবটের এআই ক্যামেরা তার ফেস ডিটেক্ট করলো। হাজার মাইল দূরে থাকা ইসরায়েলি অপারেটর স্ক্রিনে দেখলো এবং টিগার চাপলো। মাত্র 30 সেকেন্ডে 15টি বুলেট ফায়ার করা হয়েছিল। ডক্টর ফাখরিজাদে স্পটেই মারা গিয়েছিলেন। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো তার স্ত্রী তার পাশে বসেছিলেন মাত্র কয়েক ইঞ্চি দূরে, কিন্তু তার গায়ে একটি বুলেটও লাগেনি। এতটাই নির্ভুল ছিল সেই টেকনোলজি। কাজ শেষ হওয়ার পরই ওই পিকআপ ভ্যানটি অটোমেটিক্যালি বিস্ফোরিত হয়ে নিজেকে নিজে ধ্বংস করে দেয়, যাতে আর কোনো প্রমাণ খুঁজে না পাওয়া যায়। কিন্তু ফাখরিজাদে প্রথম নন। 2010 থেকে 2012 সালের মধ্যে ইসরায়েল একইভাবে বাইক বা গাড়িতে ম্যাগনেটিক বোমা লাগিয়ে রিমোট মেথড ব্যবহার করে একাধিক ইরানিয়ান বিজ্ঞানীকে হত্যা করে। 2010 সালে ইরানের প্রখ্যাত কোয়ান্টাম পদার্থবিজ্ঞানী মাসুদ আলী মোহাম্মদকে হত্যা করা হয়। তার বাড়ির বাইরে একটি মোটর সাইকেলের রিমোট কন্ট্রোল বোমা সেট করা হয়েছিল। তিনি বের হওয়ার সাথে সাথেই সেটি রিমোটলি ব্লাস্ট হয়ে যায়। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে তার গাড়িতে জানালার কাঁচ এবং আশেপাশের 50 মিটার পর্যন্ত এলাকার ঘরবাড়ি ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। তিনি ঘটনাস্থলে নিহত হন। নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার এবং ইরানের আণবিক শক্তি সংস্কার শীর্ষ বিজ্ঞানী মজিদ শাহরিয়ারকে 2010 সালে চলন্ত গাড়িতে থাকা অবস্থায় হত্যা করা হয়। তার গাড়ির সাথে চলন্ত অবস্থায় একজন বাইকার এসে একটি ম্যাগনেটিক বোমা আটকে দিয়ে চলে যায়। এরপর C4 এক্সপ্লোসিভ ব্যবহার করে রিমোটের মাধ্যমে মাত্র 9 সেকেন্ডের ব্যবধানে সেটিকে বিস্ফোরণ ঘটানো হয়। মজিদ শাহরিয়ার ঘটনাস্থলে নিহত হন। তার স্ত্রী গুরুতর আহত হয়েও প্রাণে বেঁচে যান। 2012 সালের ঠিক একইভাবে নাতানজ নিউক্লিয়ার ফ্যাসিলিটির ডেপুটি ডিরেক্টর মোস্তফা আহমদি রোশনকেও হত্যা করা হয়। তাকেও গাড়িতে ম্যাগনেটিক বোমা আটকে রিমোটলি ব্লাস্ট করা হয়। এমনকি 2025 সালের জুনে ইরানি ইসরায়েল এয়ার স্ট্রাইকের সময়ও আরও 9 জন নিউক্লিয়ার সায়েন্টিস্ট মারা যায় বলে রিপোর্ট পাওয়া যায়। তাদের মধ্যে কয়েকজনকে রিমোটলি গাইডেড ওয়েপন বা দুর্নিয়ন্ত্রিত অস্ত্র দিয়ে টার্গেট করা হয়েছিল। কি ভাবছেন, ইসরায়েল শুধু ভার্চুয়ালি টেকনোলজি ব্যবহার করে শুধু মানুষ হত্যা করে? একদমই না। পরের ঘটনা আপনার ভার্চুয়াল ওয়েপনের ক্ষমতা সম্পর্কে ধারণা পরিপূর্ণভাবে পাল্টে দিবে। 2010 সালের জুন মাস ইরানের মরুভূমির গভীরে তেহরান থেকে প্রায় 150 মাইল দক্ষিণে অবস্থিত নাতানজ পারমাণবিক জ্বালানি সমৃদ্ধিকরণ কেন্দ্রে অদ্ভুত এক ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছিল পারমাণবিক জ্বালানি ইউরেনিয়াম এনরিচমেন্টের জন্য ব্যবহার করা সেন্ট্রিফিউজগুলোর সাথে। ভূগর্ভস্থ বিশাল হলঘরে বসে প্রকৌশলীরা মনিটরের দিকে বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। মনিটর সেন্ট্রিফিউজের তাপমাত্রা স্বাভাবিক, তাপ স্থিতিশীল, রোবটের গতি ঠিকঠাক, সবকিছু নিখুঁত দেখাচ্ছে। কিন্তু কানে আসছে ভিন্ন শব্দ, একটানা তীক্ষ্ণ আওয়াজ, মাঝে মাঝে হঠাৎ ধাতব বিকট শব্দ, যেন সেন্ট্রিফিউজগুলোর ভেতরে কিছু ছিঁড়ে যাচ্ছে। একটি সেন্ট্রিফিউজ নষ্ট হলো, তারপর আরেকটি, তারপর আরেকটি। সেই মুহূর্তে মাটির নিচের সেই চেম্বারে প্রায় 1000 সেন্ট্রিফিউজ, যা ইরানের মোট ক্ষমতার 1/5 ধ্বংস হয়ে গিয়েছিল। ইরানি প্রকৌশলীরা তখনও জানতেন না তারা ইতিহাসের প্রথম ডিজিটাল অস্ত্রের শিকার হচ্ছে। সেই অস্ত্রের নাম ছিল টাক্সনেট।
আমেরিকা এবং ইসরায়েল মিলে এই ভাইরাসটি তৈরি করেছিল। এটি কোনো সাধারণ ভাইরাস ছিল না। এটি সিস্টেমে ঢুকে চুপচাপ বসে থাকতো। প্রথমে একটি নরমাল অবস্থার ডাটা রেকর্ড করত। এরপর এটি সেন্ট্রিফিউজগুলোর গতি হঠাৎ করে বাড়িয়ে দিত, আবার কমিয়ে দিত। এই গতির পরিবর্তনের ফলে তৈরি হতো রেজিওন্যান্স বা কম্পন, যা মেশিনগুলোকে ভেতর থেকে ভেঙে ফেলতো। আর ওই যে বললাম মনিটরে সব নরমাল দেখাচ্ছিল। টাক্সনেট আসলে মনিটরে সেই আগে থেকে রেকর্ড করা সব ঠিকঠাক আছে এরকম একটা ফুটেজ চালিয়ে রাখতো, যেগুলো আমরা সাধারণত সিনেমায় দেখে থাকি। একে বলা হয় ইন্টারফেস ইলিউশন। ইঞ্জিনিয়াররা স্ক্রিনে দেখছে সব ঠিকঠাক আছে, টেম্পারেচার ঠিক, স্পিড ঠিক, অথচ ব্যাকগ্রাউন্ডে তাদের পুরো প্ল্যান ধ্বংস হয়ে যাচ্ছে। এই ইলিউশনের কারণেই তারা মাসের পর মাস বুঝতেই পারেনি আসলে কি ঘটছে। ফ্যাক্টরি ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু ইঞ্জিনিয়াররা স্ক্রিনে দেখছে সব ঠিকঠাক চলছে। প্রায় ১,০০০ সেন্ট্রিফিউজ ধ্বংস হয়ে গিয়েছিল এই কোডের মাধ্যমে। এতক্ষণ যা শুনলেন তা কোনো হলিউড মুভি নয়, এগুলো সব বাস্তব এবং প্রমাণিত ঘটনা। আজকের এই ভিডিওটি আপনি ঢাকা, চট্টগ্রাম, সিলেট বা বাংলাদেশের যে প্রান্ত থেকেই দেখছেন না কেন, একটা কথা মনে রাখবেন, যুদ্ধ এখন আর বর্ডারে হয় না, যুদ্ধ হয় আপনার ঘরে, আপনার পকেটে। ২০২৬ বা তার পরবর্তী সময়ে আমরা এমন এক যুগে প্রবেশ করছি যেখানে আপনার শত্রু আপনাকে মারার জন্য সামনে আসবে না। সে হয়তো পৃথিবীর অন্য প্রান্তে বসে একটা এন্টার বাটনে চাপবে, আর মুহূর্তের মধ্যে আপনার সব শেষ হয়ে যাবে। আপনার ডিভাইসটি দেখতে নরমাল লাগবে, চার্জ হবে নরমাল, কাজ করবে নরমাল, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তারা চাইবে। এই নতুন ধরনের যুদ্ধ নিয়ে আপনার মতামত কি? আমরা কি প্রযুক্তির হাতে বন্দী হয়ে যাচ্ছি? কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে সচেতন করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিরাপদে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।